এটা ছিল 452 খ্রিস্টাব্দ। রোমান সাম্রাজ্য পতনের দ্বার প্রান্তে। হুন জাতি সবেমাত্র উত্তর ইতালিতে তাদের আক্রমণ শুরু করেছে। বেশ কয়েকটি শহর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ফলে এখানকার স্থানীয়রা পালিয়ে যেতে বাধ্য হয়। তারা উপকূলের ঠিক দূরে একটি লেগুনের দিকে যাত্রা করে এবং বেশ কয়েকটি ছোট দ্বীপে আশ্রয় নেয়। এটি এমন একটি সিদ্ধান্ত ছিল যা তাদের জীবন বাঁচাতে সাহায্য করেছিল। সমস্ত প্রতিকূলতার বিপরীতে এই ছোট সভ্যতা শেষ পর্যন্ত প্রকৌশলের সবচেয়ে ইমপ্রেসিভ কীর্তিগুলোর মধ্যে অন্যতম একটি হিসেবে গড়ে উঠেছে, যা বিশ্বের কোথাও আর কখনো দেখা যায়নি। ভেনিস। নেই কোনো রাস্তা, নেই কোনো জমি, নেই কোনো বিশুদ্ধ পানির ব্যবস্থা। এত কিছু না থাকা সত্ত্বেও ভেনিসিয়ানরা একটি কর্দমাক্ত জলাভূমিকে সেই সময়ের সবচেয়ে শক্তিশালী এবং ধনী শহরে পরিণত করতে সক্ষম হয়েছিল। শত শত দ্বীপের মধ্য দিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা খাল এবং সেতুগুলির এই অনন্য বিন্যাস ভেনিসকে অবিশ্বাস্যভাবে অ্যাক্সেসযোগ্য করে গড়ে তুলেছে এবং এটি সমস্ত ব্যবসার কেন্দ্রস্থল হয়ে উঠেছিল তখন থেকেই। আমরা পুরো জিনিসটিকে আপনাদের জন্য মডেল করেছি যেন আপনারা দেখতে পারেন ভূপৃষ্ঠের নিচে তারা কি এমন করেছে এবং কিভাবে তখনকার প্রকৌশলীরা প্রপার প্ল্যান্ট নকশা এবং মধ্যযুগীয় ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এটিকে বিশ্বে অন্যতম বসবাস উপযোগী স্থান হিসেবে গড়ে তুলেছে। যখন প্রথমবার শরণার্থীরা দ্বীপগুলিতে তাদের জীবন শুরু করতে এসেছিল, তখন তাদের বসতি নির্মাণের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এখানকার মাটি। ছোট ছোট জলাভূমির দ্বীপগুলি ছিল অবিশ্বাস্য রকমভাবে নরম কাদামাটি দিয়ে তৈরি, যা একটি পুরো শহরের ওজন তো দূরে থাক, একজন মানুষের ওজনই বহন করতে পারত না। এখানকার বিল্ডিংগুলোর জন্য স্টেবল ভিত্তি তৈরি করতে ভেনিসিয়ানরা পার্শ্ববর্তী ক্রোয়েশিয়ার বন থেকে বড় কাঠের গুঁড়ি সংগ্রহ করে এবং মাটিতে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিলারের মতো বসাতে শুরু করে। তারা প্রায় 5 মিটার গভীরে পিলারগুলোকে গেড়ে দিয়েছিল যতক্ষণ না সেগুলো কাদামাটির নিচে আরও শক্ত মাটির স্তরে পৌঁছেছিল। এটি কেবল ভিত্তিগুলোকে স্থিতিশীলই করেনি, বরং সেগুলোকে সত্যিকার অর্থেই একত্রে কাছাকাছি রেখে একটি আবদ্ধ বেস তৈরি করতে সাহায্য করেছিল। পাইলগুলো আশেপাশের কাদামাটিকে কম্প্রেশনের মাধ্যমে ভেতরে থাকা জল বের করে দেয় এবং ভিত্তিটিকে আরও শক্তিশালী করে গড়ে তোলে। খুঁটিগুলো শক্তভাবে মাটিতে গেড়ে দেওয়ার পর উপরের বাড়তি অংশগুলো কেটে ফেলা হয় এবং তার উপরে কাঠের তক্তা বিছিয়ে দেওয়া হয় সঠিকভাবে লোড ডিস্ট্রিবিউশন করার জন্য। এরপর বেসটিকে পানির সারফেসের উপরে রাখার জন্য স্পেশাল স্ট্রিয়ান পাথরের ব্লক বেশ কয়েকটি লেয়ারে স্থাপন করা হয়। এই জিনিয়াস ডিজাইনটি কাঠের পিলার ও তক্তার বেসগুলোকে বাতাসের সংস্পর্শ থেকে রক্ষা করে, ফলে এটিতে পচন ধরা অসম্ভব। প্রায় সমস্ত অরিজিনাল পাইলগুলো আজও গ্রেট কন্ডিশনে রয়েছে এবং স্টিল এখনও শহরটিকে ধরে রেখেছে। একবার যখন ফাউন্ডেশন ঠিকঠাক হয়ে গেল, তখন তারা নিজেরাই ভবন তৈরি করতে শুরু করে। ভেনিসিয়ানরা তাদের ঘর তৈরির জন্য কাঠের ব্যবহার শুরু করেছিল, কিন্তু অসংখ্যবার আগুন লেগে দুর্ঘটনা ঘটার পর তারা বিকল্প হিসেবে ইট দিয়ে ঘর তৈরি করতে শুরু করে। বিল্ডিংগুলোকে যতটা সম্ভব লাইট ওয়েট রাখার জন্য সেগুলোকে 3 তলার বেশি উঁচু না করার সিদ্ধান্ত নেয় তারা। সিমেন্টের পরিবর্তে তারা চুন সুরকির ব্যবহার করেছিল, কারণ এটি একটি ফ্লেক্সিবল ম্যাটেরিয়াল, যার ফলে নিচের বেজের মাটি ধীরে ধীরে সরে যাওয়ার সাথে সাথে পুরো বিল্ডিংটিও যেন একই সাথে মুভ করতে পারে। ভেতরের ওয়ালগুলো একটি ক্রিস ক্রস প্যাটার্নে তৈরি করা হয়েছিল, যেন তা লোহার রডের জালির মতো করে ফ্লেক্সিবলভাবে নড়াচড়া করতে পারে। সামনের দিকের দেয়ালগুলোতে বড় বড় জানালা রয়েছে, যা পাথরের কারুকার্য খচিত হবার কারণে সেগুলো অনেক বেশি ভারী। তাই এগুলো যেন উপর থেকে পড়ে না যায় তার জন্য লোহার রড ব্যবহার করে ফ্লোরের বেজের সাথে পিন মেরে দেওয়া হয়েছিল, যার ফলে পুরো বিল্ডিংটির দেয়ালগুলো একই সাথে শক্তপোক্তভাবে জুড়ে থাকে। নির্মাণের এই অসাধারণ পদ্ধতিটি ভেনিসিয়ানদের জন্য ভালোই কাজ করেছিল, ফলে খুব তাড়াতাড়ি একই সাথে উপহরটির চারপাশে বেশ কয়েকটি দ্বীপে বসতি প্রতিষ্ঠিত হয়েছিল। বেশিরভাগ শহরের মতো বাইরের দিকে প্রসারিত হওয়ার পরিবর্তে এই দ্বীপগুলি একে অপরের মধ্যে প্রসারিত হয়েছে। প্রথম দিকে দ্বীপগুলোর মধ্যে যাতায়াতের জন্য নৌকাই ছিল একমাত্র ভরসা, কিন্তু খুব দ্রুত এই দ্বীপগুলো একে অপরের কাছাকাছি বসতি গড়ে তুলতে সক্ষম হয়। এখানে অনেকগুলো দ্বীপের দূরত্ব এমন ছিল যে কেবল একটি ঘোড়ায় চড়ে অগভীর পানির মধ্য দিয়ে অতিক্রম করা যেত। ভেনিসের বিবর্তনের পরবর্তী গুরুত্বপূর্ণ জিনিসটি হচ্ছে দ্বীপগুলির ভিতরের যোগাযোগ ব্যবস্থা। আশ্চর্যজনকভাবে ভেনিসে বসবাস শুরু করার 500 বছরের ভেতর এখানে কোনো সেতু ছিল না, কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় ও ব্যবসা বাড়তে শুরু করায় ভেনিসের আর্থিক কেন্দ্র হিসেবে বিবেচিত দ্বীপ রিয়াল্টোতে পৌঁছানোর একটি সহজ উপায়ের প্রয়োজনীয়তা দেখা দেয়। ভেনিসকে শুধুমাত্র অনেকগুলো দ্বীপের সমষ্টি থেকে একটি ব্যস্ত শহরে পরিণত করার জন্য সেতুগুলো তৈরি করতে হয়েছিল। প্রথম প্রচেষ্টাটি ছিল একটি সাধারণ পল্টন ব্রিজ, যা ভেনিসের দুটি বৃহত্তম অংশকে একসাথে যুক্ত করেছিল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রিয়াল্টো এলাকায় দ্রুত অ্যাক্সেস এনে দিয়েছিল। সেতুটিকে পরবর্তীতে একটি কাঠের সেতুতে আপগ্রেড করা হয়েছিল, যা আক্রমণের শিকার হয়ে পুড়ে যায় এবং ভেঙে পড়ে,
যা শেষ পর্যন্ত আরও শক্তিশালী পাথরের সেতু দ্বারা প্রতিস্থাপিত করা হয়। 12,000টিরও বেশি কাঠের পাইল খালের তীরে বসানো হয় এবং সেতুটি তৈরি করতে 10,000 টন পাথর সেতুটির উপরে বসানো হয়। আজকের দিনে এসে সেতুটি এখনও গর্বের সাথে দাঁড়িয়ে আছে এবং এটি ভেনিসের সেন্টারে প্রধান যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করছে। পরবর্তীতে এসে স্টোনে তৈরি ব্রিজগুলো সর্বত্র তৈরি হতে শুরু করে, যা ভেনিসকে সম্পূর্ণ খাল দিয়ে তৈরি ও ব্রিজ সম্বলিত একটি কম্প্যাক্ট শহরে পরিণত করে। এই যোগাযোগের ব্যবস্থা ভেনিসকে একটি অনন্য সুবিধা দিয়েছে, কারণ খালগুলি শহরের প্রতিটি অংশের মধ্য দিয়ে দ্রুত পণ্য পরিবহন ও ব্রিজগুলো দ্রুত যানবাহন চলাচল করতে সাহায্য করে। পথচারী এবং ঘোড়ায় টানা গাড়ির ট্রাফিকের অগোছালো চলাচল ভেনিসে কখনোই ছিল না, কারণ হাঁটার পথ এবং খালগুলি সম্পূর্ণ আলাদা ছিল। তাই লোকেরা খুবই স্বাচ্ছন্দ্যে অনায়াসেই উভয় যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারত। এ পর্যায়ে এসে শহরটি ইউরোপের সবচেয়ে শক্তিশালী এবং ধনী শহর হিসেবে গড়ে ওঠে। ইউরোপের যা কিছু কেনাবেচা হতো তা ভেনিসের মাধ্যমেই চলত, ফলে ভেনিসিয়ানরা প্রচুর অর্থ উপার্জন করতে শুরু করে। কিন্তু ব্যবসা বৃদ্ধির সাথে সাথে ভেনিসের জনসংখ্যার হারও বৃদ্ধি পেতে থাকে এবং বিশুদ্ধ পানির চাহিদা পূর্ণ করা অসম্ভবপর হয়ে পড়ে। চতুর্দিকে পানি দ্বারা বেষ্টিত হওয়া সত্ত্বেও ভেনিসবাসীরা এই পানির কোনো সদ্ব্যবহার করতে পারেনি, কারণ এখানকার পানি অত্যন্ত লবণাক্ত ও পান করার অযোগ্য ছিল। প্রাকৃতিক ঝর্ণা বা মিষ্টি পানির নদী না থাকায় পানীয় জল সংগ্রহের জন্য ভেনিসের মূল ভূখণ্ড থেকে পানি সরবরাহের জন্য নৌকাই ছিল একমাত্র ভরসা। কিন্তু জনসংখ্যা 1,70,000-এ বৃদ্ধির ফলে চাহিদা খুব বেশি বেড়ে গেল। এক্ষেত্রে ভেনিসের প্রকৌশলীদের ক্রিয়েটিভ সলিউশন খুঁজে বের করতে হয়েছিল। শুরুর দিকে ভেনিসীয় দ্বীপগুলি স্কোয়ারের চারপাশে তৈরি করা হয়েছিল, যা প্রাথমিকভাবে পশুদের চারণভূমির জন্য খালি রাখা হয়েছিল। আইডিয়াটা ছিল বৃষ্টির জল সংগ্রহের জন্য এই খালি স্কোয়ার জায়গাগুলি ব্যবহার করা। তারা পুরো স্কোয়ারের নিচে খালি জায়গা খনন করতে শুরু করে এবং ওয়াটারপ্রুফ করার জন্য মাটির একটি পুরু স্তর দিয়ে খোঁড়া জায়গার দেয়ালগুলির আস্তরণ তৈরি করে। এরপর স্থানটি বালি এবং পাথর দিয়ে পূর্ণ করা হয় এবং উপরের সারফেস টাইলস দিয়ে পুনরায় তৈরি করা হয়, ফলে বৃষ্টির পানি এই বর্গক্ষেত্রের প্রতিটি কর্নারে নিয়ে যায়। এখান থেকে বৃষ্টির জল বেসিনে প্রবাহিত হয় এবং ধীরে ধীরে বালি এবং পাথরের মধ্য দিয়ে ফিল্টার হয়ে বর্গক্ষেত্রের কেন্দ্রে অবস্থিত প্রধান কূপে পৌঁছায়। বৃষ্টির পানি সর্বোত্তমভাবে সংগ্রহের জন্য আশেপাশের বিল্ডিংগুলির ছাদে ড্রেন লাইন লাগানো হয়, যা বৃষ্টির পানিকে ভেতরের চত্বরের দিকে নিয়ে যায়। ভেনিস তখন একটি বিশাল ফানেল হয়ে ওঠে, যা শহরের চারপাশে 600টিরও বেশি কূপের মাধ্যমে খাবার পানির সরবরাহ নিশ্চিত করে। ভেনিসিয়ান ইঞ্জিনিয়াররা তাদের শহরকে বাঁচাতে এই একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিল। কিন্তু এখনও একটি বিশাল সমস্যা ছিল, ওয়েস্ট। এতদিন পর্যন্ত অধিবাসীরা তাদের সমস্ত ময়লা আবর্জনা জানালা দিয়ে ফেলত, যার বেশিরভাগ অংশ খালে পড়ত। কিন্তু যারা খালের থেকে দূরে বাস করত তারা তাদের সমস্ত আবর্জনা রাস্তায় ফেলতে বাধ্য হতো। আর তাই 16 শতকে এসে ভেনিসিয়ানরা আন্ডারগ্রাউন্ড টানেলের নেটওয়ার্ক তৈরি করতে শুরু করে, যেটি প্রতিটি বিল্ডিং থেকে বজ্র সংগ্রহ করে খালে ভাসিয়ে দেয়। লেগুনের ভাটির সময় কঠিন বজ্র টানেলের নিচে জমা হয় এবং তরল ময়লাগুলি স্বাভাবিকভাবেই খালের মধ্যে প্রবাহিত হয়। তারপর যখন জোয়ার বাড়ে তখন জোয়ারের পানি সুড়ঙ্গগুলিকে প্লাবিত করে এবং কঠিন বজ্রকে খালের দিকে টেনে নেয়। জোয়ারের গতি দিনে 2 বার আসার ফলে টানেল থেকে আসা নোংরা পানি সমুদ্রের ফ্রেশ পানির সাথে মিশে ভেনিস শহরটির সমস্ত বর্জ্য ফ্লাশ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলে। সমুদ্রের অত্যন্ত লবণাক্ত পানি একটি শক্তিশালী জীবাণুনাশক হিসেবে কাজ করে। এই অসাধারণ ব্যবস্থাপনার জন্য এখানকার রাস্তাগুলি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আশ্চর্যজনকভাবে ভেনিসের প্রায় সমস্ত অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং আজও সুন্দরভাবে চলমান রয়েছে। সেতু, খাল, দালানকোঠা সবই প্রাচীন এই শহরটিকে 1000 বছরেরও বেশি সময় ধরে প্রাণবন্ত চমৎকার এক শহর হিসেবে চলমান রেখেছে। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।